Recording in progress. গত ক্লাসে আমরা এ পর্যন্ত পড়েছিলাম অ্যানিলিং, সলিউশন অ্যানিলিং, কি জিনিস বুঝতে পারতেছো? হাই অ্যালয় হওয়ার কারণে স্টেনলেস স্টিল হাই অ্যালয় কন্টেইনিং হাই অ্যালয়িং এলিমেন্ট এখানে থাকে, আর যে অ্যালয়িং এলিমেন্ট গুলো থাকে সেগুলো নিকেল বাদে সবাই মোটামুটি কার্বাইড ফর্মিং এলিমেন্ট। মেন চ্যালেঞ্জ স্টেনলেস স্টিলকে স্টেনলেস রাখার জন্য মেন চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে কার্বাইড প্রেসিপিটেট থামানো। যদি কার্বাইড প্রেসিপিটেট এসে যায় তাহলে সেটাকে বুদ্ধি অ্যাপ্লাই করে কার্বাইড গুলোকে ডিসলভ করে নেওয়া। এটাই হচ্ছে মোটামুটি স্টেনলেস স্টিলের হিট ট্রিটমেন্ট। খুব বেশি যেমন প্লেন কার্বন স্টিল, লো অ্যালয় স্টিল, মিডিয়াম অ্যালয় স্টিলের যত রকমের হিট ট্রিটমেন্ট আছে, স্টেনলেস স্টিলের কিন্তু সেই ধরনের এত ভেরিয়েবল হিট ট্রিটমেন্ট নাই, খুবই লিমিটেড হিট ট্রিটমেন্ট। তার ভিতরে একটা হিট ট্রিটমেন্ট হচ্ছে সলিউশন অ্যানিলিং। বলছিলাম গত ক্লাসে বলেছি অনেকবার, এর আগেও অনেকবার বলেছি যে কার্বাইড 10টা কার্বাইড থাকলে তার ভিতরে দেখা যায় যে বেশিরভাগ কার্বাইড গুলোই গ্রেন বাউন্ডারিতে থাকে, যেটা তোমরা এই ছবিতে দেখতে পাচ্ছ। গ্রেনের ভিতরে খুব একটা কার্বাইড দেখা যাচ্ছে না, কিন্তু গ্রেন বাউন্ডারিতে কার্বাইড দেখা যাচ্ছে। এই গ্রেন বাউন্ডারিতে যদি কার্বাইড থাকে তাহলে সে যে কার্বাইডের ভিতরে 60% এর মতো অ্যালয়িং এলিমেন্ট থাকে, তাহলে একটা টুকরা কার্বাইড বেরিয়ে যাওয়া মানে কিন্তু বিশাল ক্ষতি। তুমি অ্যালয় অ্যাড করেছো 11%, 12%, যে পার্টিকেলটা বেরিয়ে যাচ্ছে সে নিয়ে যাচ্ছে 50-60%। তাহলে বুঝতেই পারতেছো কি পরিমাণ ঘাটতি হবে ম্যাট্রিক্সের ভিতরে অ্যালয়িং এলিমেন্টের। ফলে ওই স্টেনলেস স্টিলটা ইন টার্মস অফ কেমিক্যাল কম্পোজিশন সে হয়তোবা স্টেনলেস স্টিলের ক্যাটাগরিতে পড়বে, বাট তার ক্ষমতা থাকবে না করোশনকে রেজিস্ট করার জন্য, কারণ ম্যাট্রিক্সে যথেষ্ট পরিমাণে অ্যালয়িং এলিমেন্ট নাই। তো এই কার্বাইড গুলোকে ডিজলভ করতে হবে, যদি না করতে পারি তাহলে ইন্টারগ্রানুলার করোশন হয়ে যায়, সেন্সিটাইজেশনও বলে অনেক সময়, এগুলো ঘটবে। এখন এই আমাদের একটা জিনিস জানতে হবে যে M23C6 এটা ক্রোমিয়াম রিচ কার্বাইড। এই ক্রোমিয়াম রিচ কার্বাইডটা যখন হিটিং করা হয়, কুলিং করা হয়, যদি টেম্পারিং করা হয়, সেই সময় কার্বাইডটা ফর্ম করতে পারে। আর এই ফর্মেশন অফ কার্বাইডের যে টেম্পারেচার রেঞ্জ এটা অনেক হাই, এটা 400 থেকে শুরু করে 900 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত এই কার্বাইডটা প্রেসিপিটেটেড হইতে পারে। সেই জন্য আমাদের
যদি সলিউশন অ্যানিলিং করতেই হয় তাহলে এমন ভাবে করতে হবে টেম্পারেচার সিলেকশন যেটা কিনা 900-র উপরে থাকে, কারণ 900 পর্যন্ত ক্রোমিয়াম কার্বাইড প্রেসিপিটেট তৈরি হয়। 900-র উপরে নিলে সে ডিজলভ হওয়া শুরু হয় এবং তার প্রেসিপিটেশন অফ M23C6 এটা বন্ধ হয়ে যায়। এই জন্য আমাদেরকে ওই টেম্পারেচারে যেতে হবে। যদি আমরা খুব বেশি টেম্পারেচারে নেই, যেটা আমরা চ্যাপ্টার 1-এ পড়ে এসেছি, গ্রেন গ্রোথ হওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য আমাদের ওদিকেও খেয়াল রাখতে হবে যাতে বেশি গ্রেন গ্রোথ না হয়। এই জন্য বলা হচ্ছে যে সাধারণত 1000 থেকে 1100 ডিগ্রি সেন্টিগ্রেডের ভিতরে যদি আমরা করি তাহলে মোটামুটি ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে আর কি। অস্টেনাইটিক স্টেনলেস স্টিল যেখানে নিকেল থাকে, অস্টেনাইটিক স্টেনলেস স্টিলটাকে কিন্তু বেশি বেশি অ্যাগ্রেসিভ এনভায়রনমেন্টে ব্যবহার করা হয়। এই জন্য এখানে আরেকটা কাজ করা হয় যে অস্টেনাইটিক স্টেনলেস স্টিলের ভিতরে কিছু মাইক্রো অ্যালয়িং এলিমেন্ট দিয়ে দেওয়া হয়, যে মাইক্রো অ্যালয়িং এলিমেন্ট গুলো সাধারণত তার বেস যে অ্যালয়িং এলিমেন্ট ক্রোমিয়াম তার চেয়ে স্ট্রং কার্বাইড ফর্মার, আর স্ট্রং কার্বাইড ফর্মার অল্প পরিমাণ মাইক্রো অ্যালয়িং এলিমেন্ট যদি দিয়ে দেওয়া হয়, then there will be competition between chromium and microalloying element, for example niobium. তো নায়োবিয়ামের সাথে ক্রোমিয়াম আসলে পারবে না, তাতে করে ক্রোমিয়ামের কার্বাইড ফর্ম করার অনেক আগেই নায়োবিয়াম কার্বাইড ফর্ম করে ফেলবে। যদি কার্বাইড ফর্ম করে ফেলে তাহলে এমনিতে স্টেনলেস স্টিলের ভিতরে সাধারণত লেস দ্যান 0.1% কার্বন থাকে। এই অল্প পরিমাণ কার্বন অতি দ্রুত এই অল্প পরিমাণ নায়োবিয়ামের সাথে রিঅ্যাকশন করে মোর স্টেবল কার্বাইড তৈরি হবে এবং কার্বন আটকে যাবে। ক্রোমিয়াম পরে রিঅ্যাকশন করার জন্য আর কোনো কার্বন এলিমেন্ট পাবে না, অ্যাটম পাবে না। তাতে করে যেটা হবে, ক্রোমিয়াম বাধ্য হবে এই স্টিলের ভিতরে সলিড সলিউশন হিসাবে আটকে থাকবে। এটা হচ্ছে টেকনিক। অনেক সময় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের যে রিঅ্যাক্টর ভেসেল যেটা ব্যবহার করা হয়, প্রেসার ভেসেল, সেই প্রেসার ভেসেলের স্টেনলেস স্টিলের একটা লেয়ার, মনে করো প্রেসার ভেসেল একটা স্পেশাল গ্রেডের স্টিল আছে, লো অ্যালয় স্টিল, সেটা হচ্ছে 1.25 ক্রোমিয়াম, 1% মলিবডেনাম, অ্যারাউন্ড 0.15 থেকে 0.2% কার্বন, কিছু অ্যালয় আছে নিকেল। এটা হচ্ছে প্রেসার ভেসেলের জন্য স্ট্যান্ডার্ড কেমিক্যাল কম্পোজিশন। এই স্ট্যান্ডার্ড কেমিক্যাল কম্পোজিশনের ভিতরে এটা থিকনেস হয়, ওয়াল থিকনেস সাধারণত 30 থেকে 40 সেন্টিমিটার থিকনেস হয়। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের প্রেসার ভেসেলের যে থিকনেস সেটা হয় 30 সেন্টিমিটার থেকে 40 সেন্টিমিটার। বিশাল ভেসেল। এই ভেসেলের ইনসাইডে 347, 348 নিউক্লিয়ার গ্রেডের স্টেনলেস স্টিল ব্যবহার করা হয়, যার ভিতরে আবার থাকে নায়োবিয়াম। সেই নায়োবিয়াম সমস্ত কার্বন এবং কার্বাইডকে স্টেবল করে ফেলবে, কোন রকমের এদিক ওদিক যাওয়ার সুযোগ থাকবে না। মলিবডেনামকেও হারাবে না, নিতে পারবে না, ক্রোমিয়ামকেও নিতে পারবে না, নায়োবিয়াম সব খেয়ে ফেলবে। এইভাবে বুদ্ধি করে কিছু কিছু ইনসাইডের মাইক্রোস্ট্রাকচার একটা চেঞ্জ যাতে ওভার দ্য ইয়ার
ইউজ হতে হতে তোমরা জানো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের রেডিয়েশন, আশেপাশে সিরিয়াস রেডিয়েশন হয়। আমি যখন জাপানে ছিলাম, জাপানে টোকাই, তোমরা পড়ে দেখবা ওদের একটা বড় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে টোকাই। টোকাই থেকে আমরা ছিলাম 17-18 কিলোমিটার দূরে। এই 17-18 কিলোমিটার দূর পর্যন্ত এই রেডিয়েশন কিছুটা আসতো, খুব ক্ষতিকর না, বাট আসতো। এই জন্যে জাপানিজ গভর্নমেন্ট 40 কিলোমিটারের ভিতরে যে পর্যন্ত রেডিয়েশন যাইতে পারে, 40 কিলোমিটারের ভিতরে, বা ওরা মাপতো যে পর্যন্ত রেডিয়েশন যায় এটারে ট্রেস করা যায়, সেই পর্যন্ত প্রত্যেকটা ফ্যামিলিকে বাৎসরিক একটা ভাতা দিত, যে তোমাকে আমরা ক্ষতি করছি, এই জন্য তোমার এই ভাতাটা আমরা দিলাম। খুব বেশি ঝুঁকি না, খুব বেশি ঝুঁকি না। বেশি ঝুঁকি থাকলে তোরা ওই এলাকায় আবাসিক কোনো ডেভেলপমেন্ট করতেই দিবে না। যাই হোক, তো এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে কিন্তু কন্টিনিউয়াস, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে একদম আশেপাশে থেকে 40-50 কিলোমিটার দূর পর্যন্ত রেডিয়েশন হয়। তো বুঝতেই পারতেছো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের প্রেসার ভেসেলের কাছে তাহলে কি পরিমাণ রেডিয়েশন আছে, অনেক হাই। এই রেডিয়েশনে যেটা হয় সেটা হচ্ছে মেটেরিয়ালস এর ইনসাইডে ডিসলোকেশন তৈরি হয়। সেই ডিসলোকেশনে সেগ্রিগেশন অফ ইম্পিউরিটি এলিমেন্টের সেগ্রিগেশন হয়। ইম্পিউরিটি এলিমেন্টে যখন সালফার, ফসফরাস, অ্যান্টিমনি, তারপরে আর্সেনিক, নাইট্রোজেন, এই জাতীয় এলিমেন্ট গুলো সেগ্রিগেশন হয় ক্রিয়েটেড গ্রেন বাউন্ডারি, এই ডিসলোকেশনে, তখন ওই মেটেরিয়ালসটা আস্তে আস্তে ইরেডিয়েটেড হয়ে যায়, মানে এমব্রিটেল হয়ে যায়। সেই এমব্রিটেলমেন্ট থামানোর জন্য যদি আমরা ক্রোমিয়াম এবং মলিবডেনাম যেটা দিয়েছিলাম, সেই মলিবডেনাম এবং ক্রোমিয়াম যদি হারিয়ে যায় তাহলে এমব্রিটেলমেন্টের ইফেক্ট হবে সিরিয়াস। এই জন্যে সাধারণত নিউক্লিয়ার গ্রেডের আলাদা স্টেনলেস স্টিল অস্টেনাইটিক এটা তৈরি করা হয়, যার ভিতরে 100% কনফার্ম করা হয় যে টোটাল কার্বন ইজ স্টেবিলাইজড উইথ the formation of more stable carbide. সেই নিউক্লিয়ার গ্রেডের স্টেনলেস স্টিল হচ্ছে 347, 348। হ্যাঁ, স্টেবিলাইজিং এটা আমরা পড়ে ফেলেছি, যে এমসি বলো, M23C6 বলো, এর ভিতরে যদি আমরা অন্য কোনো অ্যালয়িং এলিমেন্ট দিয়ে দেই তাহলে সেখানে আসলে এই M23C6 তৈরি হওয়ার সুযোগ কমে যাবে, ইন্টারগ্রানুলার পরশন কমে যাবে, সেন্সিটাইজেশন কমে যাবে, রেডিয়েশন ইফেক্ট কমে যাবে, এবং ওই প্রেসার ভেসেলটার সার্ভিস লাইফ বেড়ে যাবে। এরপরে আরেকটা হিট ট্রিটমেন্ট আছে, যেটা হচ্ছে তোমার স্ট্রেস রিলিফ। এটা আমরা আগে পড়েছি, এটা নতুন কিছু না। কিভাবে, কেন স্ট্রেস রিলিফ করে, কেন করে, এগুলো আমরা আগেও জানি, তো এখানে সেটা করা যেতে পারে। আরেকটা হচ্ছে যে স্টেনলেস স্টিল তোমরা দেখেছো যে যখন নিয়ে আসা হয় প্রচন্ড রকমের শাইনি থাকে, প্রচন্ড রকমের শাইনি থাকে। দু একদিনের পরে এটা আস্তে 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 ফেড হয়ে যায়। তো বিক্রি করার আগে যত চকচকে দেখা যায় তত কাস্টমারকে অ্যাট্রাক্ট করে। এই জন্যে ব্রাইট অ্যানিলিং বলে একটা টার্ম আছে, সেটা অ্যামোনিয়া দিয়ে লিকুইড মাইনাস টেম্পারেচারে অ্যামোনিয়া দিয়ে যদি
ড্রাই ওয়াশ করা হয় তাহলে এই শাইনিনেসটা চলে আসে এবং সারফেস প্রচন্ড রকমের পরিষ্কার হয়ে যায়, চকচক করতে থাকে। ওটাও একটা অ্যানিলিং। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মার্টেনসাইট ফর্মেশন। মার্টেনসাইট তৈরি করা স্টেনলেস স্টিলের ভিতরে অনেক ডিফিকাল্ট, কারণ ভালো কোয়ালিটির স্টেনলেস স্টিলের ভিতরে ক্রোমিয়াম থাকে 11-12% উপরে, নিকেল থাকে 7-8% উপরে। এই যে ক্রোমিয়াম কিন্তু খুব একটা হার্ডেনেবিলিটি বাড়ায় না। নিকেলেরও সমস্যা, হাই নিকেল থাকার কারণে সে যেহেতু অস্টেনাইট স্টাবিলাইজার, সেই কারণে অস্টেনাইট থেকে মার্টেনসাইট তৈরি হতেছে বিদেশ যায়। আর তাকে হাই টেম্পারেচারেও নিকেল অস্টেনাইটে রাখে, রুম টেম্পারেচারেও তাকে অস্টেনাইটেই রাখে। তাহলে আমি কোয়েঞ্চ করে লাভ কি? কোয়েঞ্চ করে লাভ হয়। এই জন্য এখানে দুইটা উপায় আছে মার্টেনসাইট ট্রান্সফরমেশনের জন্য। একটা হচ্ছে যে এলিমেন্ট গুলো আসলে অস্টেনাইট স্টেবল করে সেই রকম অ্যালয়িং এলিমেন্ট এর পরিমাণ একটু কমিয়ে দেওয়া, বিশেষ করে ম্যাঙ্গানিজ এবং নিকেল। তোমরা জানো নিকেল অস্টেনাইট স্টাবিলাইজার, ম্যাঙ্গানিজ অস্টেনাইট স্টাবিলাইজার এবং নাইট্রোজেন সেও অস্টেনাইটকে স্টাবিলাইজ করে। এই ধরনের যদি তোমার কোনো অ্যাপ্লিকেশনে যেটা গত ক্লাসে আলাপ করছিলাম, তুমি একটা ছুরি বানাবে, সেই ছুরিটাই যদি অস্টেনাইট থাকে, ফেরাইট থাকে, তাহলে কিন্তু 2-3 দিন ব্যবহার করার পরে এটা ভোঁতা হয়ে যাবে। তুমি ধার করতেই থাকবা, ওই 2-3 দিন কাটার পরে এটার আর কোনো ধার না। যেটা আমি বাসায় ফেস করি, আমাদের বাসায় অনেকগুলো ছুরি আছে, সবই স্টেনলেস, বাট একটা ধার থাকে না। 2-1 দিন কাটাকাটি করলে ধার সব শেষ, আবার ঘষে ঘষে ধার করতে হয়। তাই এখন তুমি যদি লং টাইমে কোন একটা ছুরিতে ধার রাখতে চাও, তাহলে সেটা সত্যিকার অর্থে মার্টেনসাইটিক স্টেনলেস স্টিল হইতে হবে। সেই মার্টেনসাইটিক স্টেনলেস স্টিল এমন একটা ক্যাটাগরি স্টিল যার ভিতরে, এখানে কিন্তু করোশন প্রোটেকশন মেন সমস্যা না। আমাদের করোশন থেকে ওই স্ট্রাকচারটা, ওই ছুরিটাকে প্রোটেক্ট করা আমাদের মেন উদ্দেশ্য না। আমাদের প্রথম উদ্দেশ্য কিন্তু কাটতে হবে, ভালো মতো কাটতে হবে এবং অনেকদিন যাবত কাটার ক্ষমতা থাকতে হবে। সেই ক্ষমতাটা আসবে যদি মার্টেনসাইট। এখন শুধু আবার যদি মার্টেনসাইট হয়ে যায়, তাহলে তোমরা যে ফ্রুটস কাটবা, মনে করো একটা আপেল কাটলে অ্যাসিডিক, কামরাঙ্গা কাটতেছো, দ্যাট ইজ অ্যাসিডিক। এই যে অ্যাসিডিক মিডিয়ার ভিতরে তুমি এই ছুরিটা ঢুকিয়ে দিয়ে কাটাকাটি করলে, তারপরে ছুরিটা, হ্যাঁ কি বলতেছো তোমরা, কেউ কিছু বলতেছ? হ্যাঁ, আমরা বলছিলাম যে ফ্রুটস কাটা, এটা অ্যাসিডিক মিডিয়ার ভিতরে আমরা ছুরিটাকে ঢুকিয়ে দেই, ফলে অ্যাসিডিক মিডিয়ায় যদি সে থাকে অল্প বেশিক্ষণ ধরে, তাহলে ওইটাই মরিচা ধরে যাবে। পরবর্তীতে যে সমস্যা হয়, এই ছুরিটা ভালো করে ধুইলেও কোনো লাভ হয় না, মাইক্রোস্কোপিক স্কেলে করোশন থেকে যায়।
করোশন প্রোডাক্ট থেকে যায়। পরবর্তীতে যখন আরেকটা কিছু কাটা হয় ওই ছুরি দিয়ে, তখন ওই ছুরিতে মাইক্রোস্কোপিক স্কেলে যে করোশন প্রোডাক্ট ছিল, সেই করোশন প্রোডাক্ট ডিজলভ হয় অ্যাসিডিক মিডিয়া ফ্রুটস কাটিং এর সময়। ফলে ছুরিতে যে অক্সাইড ছিল, সেই অক্সাইডটা করোশন ছিল, সেটা ফ্রুটস এর ইনার সাইডে লেগে যায়, ডিজলভ হয়ে যায়। এই জন্য মুখে টেস্ট করে দেখবা যে এই ফ্রুটসটা টেস্ট চেঞ্জ হয়ে যায়, একটু লোহা লোহা গন্ধ করে, অনেক সময় খাওয়া যায় না। কেউ কি খেয়াল করেছো? কেউ ফেস করেছো এই প্রবলেম? কিছুটা স্যার, কিছুটা দেখেছি। হুম। এই জন্য বটি চিনো? বটি, জি স্যার। বটি দিয়ে যদি ফ্রুটস কাটো তাহলে দেখবা ফ্রুটস গন্ধ হয়ে যায়। কিন্তু ছোট্ট একটা স্টেনলেস স্টিলের ছুরি দিয়ে যদি কাটো, এই গন্ধটা হয় না। তার মানে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যদি সম্ভব হয় একটু কম্প্রোমাইজ করে, কাটা নাই ধার টানায় 15-20 দিন থাকুক বা 10 দিন থাকুক, কিন্তু আমাদের ফ্রুটসটা যাতে গন্ধ না হয়, এই জন্যই আসলে স্টেনলেস স্টিল দিয়ে ছুরি বানানো হয়। আর মার্টিন সাইটিক গ্রেডটাও ওই জন্যই আসতো। ফলে মার্টিন সাইটিক গ্রেডের ভিতরে যে কাজটা করা হয়, একটু কার্বন বাড়িয়ে রাখা হয়। কার্বন তোমরা জানো মার্টেনসাইট ফরমেশনের জন্য হেল্প করে, এবং এর মতো এত বেশি হেল্প কোন এলিমেন্ট করে না মার্টেনসাইট তৈরির জন্য। এই জন্য কার্বনটা একটু বাড়িয়ে দেওয়া হয়, নিকেল একটু কম দিয়ে দেওয়া হয়, যাতে সে কিনা কোয়েন্সের সময়, কোয়েন্স করার সময় সে যাতে রেসপন্স করে। আর ক্রোমিয়াম আছে, সে আমাকে করোশনের জন্য হেল্প করবে, কোনো প্রবলেম নাই। এটাই হচ্ছে মার্টেনসাইটিক গ্রেড। কিন্তু সমস্যা হচ্ছে কিছু কিছু জায়গায়, যেমন এমন একটা ছুরি আমার দরকার যে ছুরিটা সবসময় চকচক করবে। যেমন 5 স্টার হোটেলে তোমরা যখন খেতে যাবে দেখবা, এটা নাম মাত্র 5 স্টার হইলে হবে না, কিন্তু এটা তোমাকে রিয়েল 5 স্টার হোটেলে যদি যাও, তারা তোমাকে যে ফর্ক দিবে, নাইফ দিবে এবং চামচ দিবে, সেই চামচগুলোর দিকে তাকিয়ে দেখবা একটু খেয়াল করে, যে মনে হচ্ছে যে তোমার জন্য কিছুক্ষণ আগে তারা দোকান থেকে কিনে নিয়ে এসে দিয়েছে। আসলে ব্যাপারটা ওইটা না, এটা হচ্ছে সুপার অস্টেনাইটেড স্টেনলেস স্টিল। এর ভিতরে অনেক বেশি পরিমাণ ক্রোমিয়াম আছে, নিকেল আছে, ম্যাঙ্গানিজ আছে, নাইট্রোজেনও আছে। সুপার অস্টেনাইটিক, এই সুপার অস্টেনাইটিক যেটা বলছিলাম, যদি নিকেল থাকে, ম্যাঙ্গানিজ থাকে, তাহলে সেটাকে কিন্তু কোয়েঞ্চ করে আসলে হিট ট্রিটমেন্ট করা যাবে না। কারণ সে রুম টেম্পারেচারে সে হচ্ছে সিরিয়াসলি অস্টেনাইটিস। তখন আমরা কি করব? তখন আমাদের অন্য টেকনিক যেতে হবে। হ্যাঁ, তার আগে আমরা এখন দেখি সেই টেকনিকটা কি, আমরা এখনই দেখবো। তার আগে আমরা দেখি যে এই স্টেনলেস স্টিলের মার্টেনসাইট টেম্পারেচার, স্টার টেম্পারেচার কিভাবে ক্যালকুলেট করে। এটা হচ্ছে ফর্মুলা। আমরা চ্যাপ্টার 1-এ নরমাল স্টিলে দেখেছিলাম। সেই স্টার টেম্পারেচারটা আমাদের জেনে নিতে হবে। জেনে নেওয়ার পরে সেইভাবে কোয়েঞ্চ করতে হবে। প্রয়োজনে আমাদের সাবজিরো ট্রিটমেন্টে যেতে হবে। সাবজিরো ট্রিটমেন্টও তোমরা জানো, সেটা হচ্ছে 0 ডিগ্রির নিচে টেম্পারেচার, সেটাকে সাবজিরো ট্রিটমেন্ট বলা হয়। এখানে দেখতে পারতেছো তোমরা যে মাইনাস কিন্তু 1667, খেয়াল করো, -1667। তার মানে কি? তার মানে যদি একটু নিকেল থাকে বেশি, তাহলে তোমার কিন্তু এই টেম্পারেচার, এই মার্টেনসাইট স্টার টেম্পারেচার কিন্তু নেগেটিভ টেম্পারেচারে চলে যাবে। তখন কিন্তু আর যতই তুমি তেলে চুবাও, পানিতে চুবাও, ব্রাইনে চুবাও, কোনো লাভ হবে না। অন্য টেকনিকে যেতে হবে, সেটাকে বলা হয় সাব জিরো ট্রিটমেন্ট।
স্ট্রেন ইনডিউসড মার্টেনসাইট বলছিলাম, যদি কিনা কোনো স্টিলের ভিতরে অনেক বেশি নিকেল থাকে, ম্যাঙ্গানিজ থাকে, এবং সেই ফেজটাকে অস্টেনাইজিং এর পরের যে ফেজটা আমরা পাই অস্টেনাইট, সেটাকে যদি মার্টেনসাইটে কনভার্ট করা আমাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়, সেই ক্ষেত্রে সায়েন্টিস্ট আমাদের জন্য অনেক কষ্ট করে উপায় বের করে দিয়েছে। সেই উপায়টা হচ্ছে এরকম যে ডিফরমেশন টেম্পারেচার, মার্টেনসাইট ডিফরমেশন টেম্পারেচার বের করতে পারি আমরা। এই হচ্ছে ফর্মুলা। এই এই ফর্মুলা আমরা মার্টেনসাইট ডিফরমেশন টেম্পারেচার আমরা বের করব, এবং এই যে আমরা এখানে যে জিনিসটা দেখছি এমডি, এটাই হচ্ছে ডিফরমেশন। মার্টেনসাইট যে টেম্পারেচারে ডিফর্ম করলে 50% ফেরাইট এবং 30% ডিফরমেশনের ফলে 50% সেখানে ভলিউম পার্সেন্টেজ ফেরাইট থাকবে, আর সেই ফেরাইটটা কিন্তু তোমার অস্টেনাইট। এই ফেরাইট বলতে আমরা কিন্তু বিসিটি কেও ফেরাইটই বলি। সেখানে একটা ট্রান্সফর্মড স্ট্রাকচার পাওয়া যাবে, সেই ট্রান্সফর্মড স্ট্রাকচারটা সাধারণত মার্টেনসাইট হয়। তো যে জিনিসটা কত ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা ডিফর্ম করলে এই মার্টেনসাইট তৈরি হবে, সেটা আমাদের আগে বের করে নিতে হবে। বের করে নিয়ে আমরা যদি কাজ করি, তাহলে আমাদের এই মার্টেনসাইট অস্টেনাইটিং স্টেনলেস স্টিলের ভিতরেই মার্টেনসাইট হয়ে যাবে। এটা কিন্তু হিট ট্রিটমেন্ট, অ্যাকচুয়ালি হিট ট্রিটমেন্ট না, তারপরেও এটা আমরা হিট ট্রিটমেন্ট সেকশনে নিয়ে এসেছি, কারণ এই মার্টেনসাইটের ট্রান্সফরমেশন সব হিট ট্রিটমেন্ট করে করা হয়, আর স্ট্রাকচার চেঞ্জ হিট ট্রিটমেন্ট করে করা হয়, এই জন্য আমরা এখানে নিয়ে এসেছি। এখন কথা হচ্ছে যে তোমার যে মার্টেনসাইট আমি তৈরি করলাম, যে মার্টেনসাইট তৈরি হওয়ার পরে 20% হতে পারে, 30% হতে পারে, 50% হতে পারে, মার্টেনসাইট তৈরি হওয়ার সাথে সাথে কি হয়ে গেল তোমরা সবাই জানো, মার্টেনসাইট অথবা বেইনাইট যাই তৈরি হোক না কেন, সেটার স্ট্রেংথ কিন্তু অস্টেনাইটের চেয়ে অনেক অনেক বেশি, তার হার্ডনেস অস্টেনাইটের চেয়ে অনেক অনেক বেশি। এখন যদি আমি এই ডিফর্ম স্ট্রেন ইনডিউসড যে মার্টেনসাইটিক ট্রান্সফরমেশন টেকনিকটাকে যদি কাজে লাগিয়ে অস্টেনাইটিং স্টেনলেস স্টিলের ভিতরে যদি মাইক্রোস্ট্রাকচার চেঞ্জ করে হার্ডনেস বাড়িয়ে দেই, তাহলে আমার যে লাভটা হলো, তার পরোশন রেজিস্ট্যান্সও ভালো থাকলো, সারফেস অ্যাপিয়ারেন্সও ভালো থাকলো, মাঝখান দিয়ে ইনসাইডে মাইক্রোস্ট্রাকচার চেঞ্জ হওয়ার কারণে তার কাটিং পাওয়ার অথবা ক্ষয় হয়ে যাওয়ার চান্স অনেক কম থাকবে। দ্যাট ইজ দ্য টার্গেট। হ্যাঁ, অনেক সময় বুদ্ধি যদি মেটেরিয়ালস এর উপরে ভালো বুদ্ধি না থাকে, মেটেরিয়ালস কে যদি তার যে ন্যাচারাল যে বিহেভিয়ার রেসপন্স, সেটাকে যদি আমরা না বুঝে কোনো কাজ করার চেষ্টা করি, তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমি একটা উদাহরণ দিই, আমার বাস্তব জীবনের উদাহরণ। তোমরা দেখেছো গাজি ট্যাঙ্ক, নাম শুনেছো কিনা গাজি ট্যাঙ্ক? জি স্যার। এই গাজি ট্যাঙ্ক এরা কি বানায়, সিঙ্ক বানায়, স্টেনলেস স্টিলের সিঙ্ক বানায়। বানাচ্ছিল, বানাইতে বানাইতে ওরা পাশের দেশ থেকে অনেক টন স্টেনলেস স্টিলের শীট নিয়ে আসছে। অস্টেনাইটিক, তারা চেয়েছে অস্টেনাইট গ্রেডের
শীট, একটু দাম কম হবে, কিন্তু অস্টেনাইট গ্রেড হইতে হবে, নন ম্যাগনেটিক হইতে হবে। অস্টেনাইট গ্রেড কিন্তু ম্যাগনেটে ধরে না, তোমরা জানো, নন ম্যাগনেটিক হইতে হবে। নিয়ে আসছে নন ম্যাগনেটিক, একটু দাম কম চেয়েছে, এই জন্য নিকেলের পরিবর্তে নিকেলও দিয়েছে 3-4%, আর বাকিটা ব্যালেন্স করে তারা ম্যাঙ্গানিজ দিয়েছে। যখন নিয়ে আসছে তখন টেস্ট করেছে, নন ম্যাগনেটিক, অস্টেনাইটিক, নো প্রবলেম। যখনই সিঙ্ক তৈরি করছে, সিঙ্ক তৈরি করার সময় তারা মোল্ডের ভিতরে ফেলে এটা ফর্ম করে, ডিফর্ম করে। এই ডিফর্মেশনের সময় দেখতেই পাচ্ছ তো 30% ডিফর্মেশন। এই এটা 30%ও ডিফর্মেশনে রেসপন্স করতে পারে, 20%ও করতে পারে, 10%ও করতে পারে। এটা ডিপেন্ড করবে তার ভিতরে ম্যাঙ্গানিজের পরিমাণ কত, তার ভিতরে কার্বন পার্সেন্টেজ কত। যত কার্বন বেশি তত বেশি কম ডিফর্মেশনেই সে মার্টেনসাইট তৈরি করবে, যত ম্যাঙ্গানিজ বেশি তত কম ডিফর্মেশনে মার্টেনসাইট তৈরি করবে। এখন ওই ডিফর্মেশন যখন করে ফেলেছে, যখন সিঙ্ক তৈরি করেছে, তখন এই কর্নারে কর্নারে যেখানে যেখানে বেশি ডিফর্মেশন, সব জায়গাগুলোতে মার্টেনসাইট তৈরি হয়ে গেছে। এবং সেই অস্টেনাইট তো নন ম্যাগনেটিক, বাট মার্টেনসাইট কিন্তু নন ম্যাগনেটিক না, সে হয়ে গেছে ম্যাগনেটিক। এখন বাংলাদেশের মার্কেটে যারা কিনতে যায়, যাদের একটু বুদ্ধিমান, তারা ভাবে লোহা হচ্ছে ম্যাগনেটকে ধরে, আর স্টেনলেস স্টিল হচ্ছে ম্যাগনেটকে ধরে না। কিন্তু ম্যাগনেটের অনেক গ্রেডের স্টেনলেস স্টিল আছে, যার ভিতরে শুধুমাত্র অস্টেনাইট গ্রেডটাই ম্যাগনেটে ধরে না, সবগুলো কিন্তু ম্যাগনেটে ধরে। এটা তাদের বুদ্ধির ভুল। যাই হোক, এই কারণে যত প্রোডাক্ট মার্কেটে আসছে, গাজী ট্যাঙ্কে সব প্রোডাক্ট ফেরত নিতে হয়েছে, কারণ সেই প্রোডাক্টের নাই, এই মানে নন ম্যাগনেটিক না, ম্যাগনেটিক হয়ে গেছে। মানুষ এটা কিনতে চাচ্ছে না, তারা দৌড়ায় আসছে আমাদের ডিপার্টমেন্টে। এটা তো একটা ইউনিক প্রবলেম, এইরকম প্রবলেম তো ডিপার্টমেন্ট কোনো ফেস করে নাই, যে স্টেনলেস স্টিল মার্কেট এটা ম্যাগনেটে ধরতেছে, এটা কেন ম্যাগনেটে ধরতেছে, কি কারণে কি হচ্ছে, এটা তো এই ধরনের জিনিস তারা হ্যান্ডেল করে নাই, কেউই হ্যান্ডেল করে না। আমি তখন কেবল আসছি ইংল্যান্ড থেকে আসছি, তা আমি আবার বললাম যে ঠিক আছে আমাকে দিয়ে দেখেন দেখি আমি তো পারি কিনা। তখন আমি স্টাডি করে দেখলাম যে হ্যাঁ আসলে ঘটনা ওটা মার্টেনসাইট তৈরি হয়ে গেছে। এখন দুইটা উপায় আছে এই মার্টেনসাইট যাতে না তৈরি হয়, তার জন্য দুইটা উপায় আছে। একটা উপায় হচ্ছে সেই তার এই কোন টেম্পারেচারে ডিফর্ম করলে মার্টেনসাইট তৈরি হবে না, এমএস টেম্পারেচার কত, এমএস স্টার্ট টেম্পারেচার অফ মার্টেনসাইট। আমি যদি এমএস টেম্পারেচারের উপরে যদি ডিফর্ম করি, তাহলে তো সে অস্টেনাইট, মার্টেনসাইট তৈরি হওয়ার কোনো সুযোগই নাই, মার্টেনসাইট তৈরি আর হবে না। তখন সেই তাদের শীট নিয়ে এসে আমি ছোট্ট স্কেলে বানাইতাম, ওই বেসিক সিঙ্ক বানাইতাম, ছোট্ট একটা মোল্ড মতো বানিয়ে নিয়েছিলাম, ফর্ম মতো করে নিয়ে সেই শীট দিয়ে ওইটা বানাইতাম, এক একটা টেম্পারেচারে করতাম। করতে 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 যে টেম্পারেচার মিনিমাম, যে টেম্পারেচারটা, কারণ হাই টেম্পারেচার উঠানো কিন্তু ইন্ডাস্ট্রির জন্য এক্সপেন্সিভ, সেই ট্রায়াল অ্যান্ড এররে করতে করতে তাদের প্রবলেম সলভ। মনে করো 100 টন স্টেনলেস স্টিল পুরা, কিন্তু এইটার দিয়ে আর স্টেনলেসের কোনো কাজ হবে না, স্টেনলেস স্টিল শীট পুরা ইউজলেস। যাই হোক, আমরা তাদেরকে হেল্প করেছি। এইভাবে কাজ করতে হবে, ভিতরে ঢুকতে পারলে ইন্ডাস্ট্রি প্রবলেম বাংলাদেশে লক্ষ লক্ষ প্রবলেম। তুমি যদি একবার বিশ্বস্ততা অর্জন করো যে না এরা পারে, তাহলে তোমার কাছে তারা আসবে আসবে এবং তুমি তাদেরকে সার্ভিস দিবা। ওই ইন্ডাস্ট্রির উপকার হওয়া মানেই দেশের উপকার হওয়া। আর তারা তো তোমাকে ফাও ফাও কিছু কাজ করাবে না, তোমাকে কিন্তু কিছু পয়সা দিয়েই করাবে, তুমিও বেনিফিট পেতে।
এইভাবেই কিন্তু আসলে সারা বিশ্বে তোমরা দেখবা, বাংলাদেশ এক্সেপশনাল, পৃথিবীর প্রত্যেকটা ইউনিভার্সিটি, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, ইন্ডাস্ট্রির সাথে লিয়াজও নেই। এই ইউনিভার্সিটি কখনো সামনে এগোতে পারবে না, কারণ নতুন জিনিসের অ্যাপ্লিকেশন, নতুন টেকনোলজির অ্যাপ্লিকেশন হবেই তো ইন্ডাস্ট্রিতে। এখানে সে যদি অ্যাপ্লাই করতে না পারে তাহলে আমার শিখে লাভ কি? আরেকটা হচ্ছে যে আমার ছেলেরা যদি ওটা অ্যাপ্লাই করে কাজেই না, প্রবলেম সলভ করে না দিতে পারে, তাহলে আমার ওই ছেলেদের কি হবে? তো এইটা আসলে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট, আনফরচুনেটলি আমরা আমরা যতটুকু অ্যাটাচমেন্ট পেয়েছি তোমরা তার কিছুই পাও না। আমরা সেকেন্ড ইয়ার পরীক্ষা শেষ করে 21 ডেজের জন্য ঢাকা থেকে বেরিয়ে পড়তাম। 21 দিন সারা বাংলাদেশ আমরা শুরু করেছিলাম, এদিক দিয়ে চলে গেছি একেবারে সৈয়দপুর, সৈয়দপুরে রেলওয়ে ওয়ার্কশপ, ওখান থেকে তারপরে ঢাকা সৈয়দপুর এয়ারপোর্ট, এগুলো দেখে থেকে ওখান থেকে চলে গেলাম আমরা ও এই ইয়েতে খুলনা চলে গেলাম। খুলনায় গিয়ে যত জুট মিল আছে সেগুলো দেখলাম, পেপার মিল, হার্ডবোর্ড মিল, হ্যাঁ সবগুলো দেখলাম। ওখান থেকে আমরা চলে গেলাম রাত্রে ট্রেনে, ওই দিক দিয়ে কোন দিক দিয়ে স্যার নিয়ে গেছিলেন, চলে গেলাম চিটাগাঙে। চিটাগাঙে গিয়ে স্টিল মিল, তারপরে ওখানে আরো যেটা ঢেউ টিনের কারখানা, রড মিল যত আছে ওগুলো দেখে তারপরে স্যারকে একটু রিকোয়েস্ট করে কক্সেস বাজার হয়ে আমরা আবার তোমার ঢাকায় ফেরত আসলাম। মানে যত বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে আমরা কিন্তু ছাত্র জীবনে সব অলমোস্ট সব ধরনের ইন্ডাস্ট্রির ভিতরে আমরা ঢুকেছি। কাস্টিং ইন্ডাস্ট্রি, সিরামিক ইন্ডাস্ট্রি, স্টিল ইন্ডাস্ট্রি, ঢেউটিনের কারখানা, জুট মিল, গার্মেন্টস, হার্ডবোর্ড মিল, পেপার মিল, এমন কোন মিল নাই যেটাতে আমরা ঢুকি নাই, কাজ করি। ও শিপইয়ার্ড, শিপইয়ার্ডে গিয়ে আমরা 2 রাত থেকে শিখাতে পেস্ট হবো। শিপের জন্য কি কি শিপ কিভাবে ব্যবহার হচ্ছে, কিভাবে ডিজাইন হচ্ছে, সবগুলো আমরা দেখি। কিন্তু আজকে আমাদের দিন যত যাচ্ছে তত আমাদের ফান্ডের ক্রাইসিস হয়ে যাচ্ছে, আমরা আসলে কিছু করতে পারছি না। যাই হোক, আসো এখন ভলিউম একটা চেঞ্জ হবে। আমরা যখন ডিফর্ম করবো কিছুটা ভলিউম চেঞ্জ হবে। সেই ভলিউম কতটুকু চেঞ্জ হবে এখানে একটা এম্পিরিক্যাল রিলেশনশিপ দেওয়া আছে, এটা আমাদের কাজে লাগাইতে হবে। কাজে লাগিয়ে যাতে আফটার ডিফর্মেশন আমাদের এক্সাক্ট শেপের, সাইজের, থিকনেসের থাকে, সেই জন্য আমাদের চেষ্টা করতে হবে। এরপর আসছে প্রসেসিং, হিট ট্রিটমেন্ট অফ ফেরাইটিক স্টেনলেস স্টিল। ফেরাইটিক স্টেনলেস স্টিল তোমরা জানো এটা ফেরাইট। ফেরাইট এটা দিয়ে আসলে এটা কার্বনও কম থাকে, অ্যালয়ও কম থাকে। তাহলে মার্টেনসাইট আসলে এটা দিয়ে তৈরি করার উদ্দেশ্যে ফেরাইটিক স্টেনলেস স্টিল বানানো হয় না। এটা ফেরাইটি কি, বিশেষ করে অ্যাটমসফেরিক করোশন রেজিস্ট্যান্স একে দিয়ে মানে প্রোটেক্ট করার জন্য সাধারণত ফেরাইটিক স্টেনলেস স্টিল বানানো হয়। এটাতে সূর্য বানানো হয় না, ফলে আমার মার্টেনসাইট কাছে। হ্যাঁ, এখন ফেরাইটিক স্টেনলেস স্টিল যখন বানানো হয়, যখন রোলিং করা হয়, এর ভিতরে স্বাভাবিকভাবেই কিছু রেসিডুয়াল স্ট্রেস থেকে যায়। আর তোমরা জানো স্টেনলেস স্টিলই বলো, নর্মাল মাইল্ড স্টিল বলো, যেটাই বলো না কেন, যদি আসলে রেসিডুয়াল স্ট্রেস থাকে তাহলে তার যে স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হয়। যে ফেরাইটিক স্টেনলেস স্টিল করোশন প্রোটেকশন যার একমাত্র উদ্দেশ্য, সে যদি আমরা রোলিং করে নিয়ে আসি তাকে, যদি তার ভিতরে রেসিডুয়াল স্ট্রেস থেকে যায় তাহলে কিন্তু এই মেটেরিয়ালটা তার যতটুকু করা উচিত করোশন রেজিস্ট করা সেটা আসলে পারবে না। এই জন্য আমরা যে কাজটা করি সেটা হচ্ছে তাকে অ্যানিলিং করে থাকি। সলিউশন অ্যানিলিং দুইটা ভাবে করা হয়, দুইটা কারণে করা হয়। একটা হচ্ছে যে যদি কার্বাইড কিছু থেকেই যায় সে কার্বাইডটাও সলিউশনে চলে যাবে। এরপরে
যে রেসিডুয়াল স্টেজ থাকবে, গ্রেনের ভিন্ন ভিন্ন ওরিয়েন্টেশনে থাকবে, মিসম্যাচ থাকবে, সেইগুলো ইভেন কম্পোজিশনাল ইনহোমোজিনিটি থাকবে, সেগুলো আমরা এই ধরনের অ্যানিলিং থেকে ফেরাইটি স্টেনলেস স্টিলকে আরো কার্যকরী করতে পারি। তার রেজিস্ট করার, করোশন রেজিস্ট করার পাওয়ারটা আরো বাড়িয়ে দিতে পারি। এরপরে আসতেছে ডুপ্লেক্স। এটা নতুন কিছু না, আমি দেখো এখানে অ্যানিলিং কিভাবে করে সেটা বলতেছি না, কারণ অ্যানিলিং তোমরা জানো, অক্সিডাইজিং টেম্পারেচার যাইতে হবে, সেখানে কিছুক্ষণ ধরে রাখতে হবে, তারপরে কুল করতে হবে। এটা এই জন্য আর নতুন কিছু না, শুধুমাত্র উদ্দেশ্যটা বলে দিলাম। এরপরে আসতেছে ডুপ্লেক্স। প্রথম দিনই বলেছিলাম ডুপ্লেক্স এর ভিতরে দুইটা ফেজ থাকতে হবে, সেখানে অস্টেনাইট ফেরাইট থাকতে পারে, অস্টেনাইট ফেরাইট মার্টেসাইট থাকতে পারে। এটা তোমার চাওয়া পাওয়ার উপরে নির্ভর করবে, তুমি যেভাবে চাইবা সেভাবেই এটা তৈরি করা সম্ভব। এখানেও আমরা সলিউশন ট্রিটমেন্ট করতে পারি। সলিউশন ট্রিটমেন্ট যদি করি তাহলে হোমোজিনিটি অফ দ্য অ্যালয়িং এলিমেন্ট বেড়ে যাবে। সলিউশন ট্রিটমেন্ট করলে অ্যালয় হারিয়ে যাওয়া, ইনঅ্যাক্টিভ অ্যালয়, ইনার্ট অ্যালয় তৈরি হওয়ার সুযোগ কম। ইনার্ট অ্যালয় কার্বাইড তৈরি হওয়া মানে কিন্তু ইনার্ট অ্যালয়, অ্যালয় ইনার্ট হয়ে গেল। ইনার্ট হয়ে যাওয়ার চান্সটা কমে যাবে, দুই চারটা কার্বাইড থাকলে সেগুলো ডিজলভ হবে। সলিউশন ট্রিটমেন্ট করলে তার রেসিডুয়াল স্টেজ চলে যাবে, আমরা সেখান থেকে বেটার জিনিস পাবো। আমরা এই যে কতটুকু গামা চাচ্ছি, কতটুকু অস্টেনাইট চাচ্ছি, সেটা এই ডায়াগ্রাম, এই যে ক্রোমিয়াম নিকেল, এটা আমরা আগেও পড়েছি। ক্রোমিয়াম নিকেলের পার্সেন্টেজের উপরে কোথায় আমরা চাচ্ছি, ডেল্টা চাচ্ছি, গামা চাচ্ছি, না শুধু ডেল্টা চাচ্ছি, না শুধু গামা চাচ্ছি, সেটা এই ডায়াগ্রাম থেকে আমরা বলে দিতে পারবো। তারপরে তোমার এই রকম দেখো, এই যে একটা ব্লক দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডুপ্লেক্স স্টেনলেস স্টিলের। এর ভিতরে একটা কালো মতো দেখছো, একটা সাদা মতো দেখছো, এই এক একটা ফেজ, একটা অস্টেনাইট আর একটা হচ্ছে মার্টেন্স, এই সরি ফেরাইট। এখন কোনটা ফেরাইট কোনটা অস্টেনাইট, এটা একটা প্রশ্ন, যে প্রশ্নের জবাব আমি তোমাদেরকে দিয়ে এসেছি অনেক আগেই। সেটা হচ্ছে যদি অস্টেনাইট, এখানে কিন্তু সাদা, অস্টেনাইটও সাদা, ফেরাইটও সাদা, শুধুমাত্র আমরা গেম প্লে করতে পারি ইচেন্ট দিয়ে। হ্যাঁ, এচিং যে কেমিক্যাল, তার উপর বেসিস করে আমরা তো শুধু নাইকেল দিয়ে করি, আসলে নাইকেলের বাইরেও শত রকমের এচিং এচিং করার জন্য তোমার কম্পোজিশন আছে। তো সেই কম্পোজিশন, কোন একটা একটা কম্পোজিশন যদি ফেরাইটকে কালো করে দেয়, ক্ষয় করে, তাহলে অস্টেনাইটকে সে ক্ষয় করে না। এইরকম হয় অস্টেনাইটকে ক্ষয় করলো, ফেরাইটকে ক্ষয় করে না। এরকম ভিন্ন ভিন্ন সিলেক্টিভ করোশনের ইচেন্ট পাওয়া যায়। তো এইখানে যেটা করা হয়েছে, তোমাদের কাছে প্রশ্ন যে এইটা কোনটা ফেরাইট, এই সাদাটা ফেরাইট না কালোটা ফেরাইট, কি মনে হয় তোমাদের, কিছু বুঝতেছ কোনটা ফেরাইট? স্যার খুব বেশি বুঝে উঠতে পারছি না, গ্রেন গুলো যদি আরো কাছ থেকে দেখা যেত তাহলে হ্যাঁ হয়তো প্রমাণ করা যেত। হ্যাঁ, সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে, যাই হোক। তো এখানে বোঝার জন্য তোমাদের আমি বলেছিলাম যে অস্টেনাইট ও সাদা, ফেরাইট ও সাদা, তো বুঝবো কেমন? হ্যাঁ, বোঝার জন্য একটু খেয়াল করবো যে কোনো কোনো জায়গায় একটু টুইন টাইপের স্ট্রাকচার থাকবে। টুইন, দেখো এই এই কালোতে কিন্তু টুইন দেখা যায়, এখানে দেখো, এই দেখো একটা টুইন, টুইন টাইপের স্ট্রাকচার থাকে কোনো কোনো জায়গায়। এই দেখো এখানে একটা জায়গা আছে টুইন, টুইন, তার মানে এই ক্ষেত্রে কালোটা হচ্ছে অস্টেনাইট আর সাদাটা হচ্ছে ব্লকি ব্লকি, যে ব্লকি ব্লকি, এটা তো যাই হোক, তোমার হাতে টুলস আছে, তুমি যেমন চাইবা সেইভাবেই করতে পারবা। হ্যাঁ, যেমন পার্সেন্টেজে চাইবা সেইভাবেই
তুমি কন্ট্রোল করতে পারবা এই গামা ফেজ এবং আলফা ফেজ। রোলিং এ কিছু গেম থাকবে, কারণ রোলিং এ ডাইনামিক রিকভারি হয়, রিক্রিস্টালাইজেশন হয়, সেখানে একটা গেম আছে, লটস অফ গেম। তারপরে তোমার হচ্ছে সলিউশন ট্রিটমেন্টের সময় গেম আছে। এখানে দেখো, এখানে বলা আছে এই জায়গায় যদি নিয়ে যাও তাহলে সিগমা পাবা, এখানে যদি নিয়ে আসো এই যে চি, এটা ইন্টারমেটালিক কম্পাউন্ড তৈরি হয়ে যাবে, কার্বাইড তৈরি হয়ে যাবে। এদিকে যদি নিয়ে আসো এমব্রিটেলমেন্ট হয়ে যাবে, এই জায়গায় যদি ধরে রাখো তাহলে এমব্রিটেলমেন্ট হয়ে যাবে। এমব্রিটেলমেন্ট কি জিনিস সেটাও তোমাকে বলেছি, সেটা হচ্ছে যে ট্রেস এলিমেন্ট, বিশেষ করে সালফার, ফসফরাস, ম্যাঙ্গানিজ, আর্সেনিক, অ্যান্টিমনি এবং নাইট্রোজেন, এই কয়টা এলিমেন্ট যদি তাদের থার্মোডাইনামিক ল ফলো করেই তারা হবে করবে, বেরিয়ে আসবে। যদি এমন কোনো চেঞ্জের কারণে তাদের ওই অবস্থার ফ্রি এনার্জির পরিবর্তন হয়, মিনিমাম ফ্রি এনার্জি বা যা আছে তার চেয়ে কম ফ্রি এনার্জি স্টেটে যেতে পারে, তাহলে তারা ওই পরিবর্তনটা ঘটিয়ে ফেলে এবং অ্যালয় থেকে অ্যালয়িং এলিমেন্ট গুলো বেরিয়ে চলে আসে, সেগ্রিগেটেড হয়। এটাই হচ্ছে এই যে সেগ্রিগেশন নট গুড, সেগ্রিগেশনের সময় গ্রেন বাউন্ডারিতে ডিসলোকেশনের যে লাইন গুলো আছে সেখানে তারা গ্লাসি ফেজ তৈরি করে, আর এই গ্লাসি ফেজ গুলো সাধারণত ব্রিটেল হয়ে থাকে। এই জন্য ওই ধরনের মেটেরিয়ালস এর টাফনেস কমে যায় এবং তার ফ্র্যাকচার বিহেভিয়ার, ডাক্টিলিটি কমে যায়, ফ্র্যাকচার বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায়। লটস অফ অপশন আছে আমাদের এই তোমার অস্টেনাইটিং স্টেনলেস স্টিলের ই করার জন্য। এখানে একটা জিনিস দেখো, এখানে এই যে সিগমা দেখতে পারতেছ, সিগমা এক ধরনের ফেজ, এই দেখো গ্রেন বাউন্ডারিতে প্রেসিপিটেড ফেজ, এই সিগমা ফেজটা ব্রিটেল ফেজ, অন্যগুলো ঠিকই আছে, এটা কিন্তু ফেরাইটিক। ফেরাইটিক কিন্তু সিগমা ফেজ গ্রেন বাউন্ডারি, এই দেখো এখানে গ্রেনের ভিতরে, এটা কোথায়, এখানে কেন গেল? এখানে যাওয়ার কারণ হচ্ছে ডিউরিং রোলিং লটস অফ ডিসলোকেশন তৈরি হয়, সেই ডিসলোকেশন সেই লাইনের উপরে এই সিগমা ফেজের প্রেসিপিটেট হয়ে গেছে। আর সিগমা ফেজ যেটা বলছিলাম ভেরি ভেরি ব্রিটেল। এখন তুমি যদি লোড অ্যাপ্লাই করো তাহলে এই এখানে যেটা ট্রান্সগ্রানুলার ক্র্যাকিং হওয়ার দরকার ছিল সেটা না হয়ে ইন্টারগ্রানুলার হয়ে গেল। এটা কিন্তু স্টেনলেস স্টিলের একটা ফেজ, বাট সব ফেজ কিন্তু সমান রকম ভাবে ডাক্তাই না, সমান ভাবে সে লোড অ্যাবজর্ব করতে পারে না। তো এই পর্যন্তই আমরা পড়লাম আজকে, আগামী ক্লাসে আমাদের এটা শেষ হয়ে যাবে। কারো কিছু জানার আছে? কারো সমস্যা আছে কোনো? স্যার, একটা স্লাইডে সুপার ফেরাইটিক স্টেনলেস স্টিলের কথা ছিল, এই স্যার সুপার ফেরাইটিক স্টেনলেস স্টিলটা কি? সুপার ফেরাইটিক কিছুই না, দেখো সুপার অস্টেনাইটিক, অস্টেনাইট তো অস্টেনাইটিক, সুপার কেন বলছি? সুপার বলার উদ্দেশ্য হচ্ছে অস্টেনাইটিক স্টেনলেস স্টিলটা হচ্ছে করোশন, ইন টার্মস অফ করোশন যদি বলো তাহলে সেটার ভিতরে সবচেয়ে বেশি করোশন রেজিস্ট্যান্স ওয়ালা যে অস্টেনাইটিক স্টেনলেস স্টিল সেটাকে আমরা বলছি সুপার অস্টেনাইটিক স্টেনলেস স্টিল। ফেরাইটিক অস্টেনাইট ফেরাইটিক স্টেনলেস স্টিলও কিন্তু করোশন রেজিস্ট্যান্ট, বাট সে অস্টেনাইটের মতো এত করোশন রেজিস্ট্যান্ট না, কিন্তু তারপরও তার কিন্তু করোশন রেজিস্ট করার ক্ষমতা আছে, ঠিক কিনা? জি স্যার। আছে কিনা? ইয়েস স্যার। আছে। এখন এই ফেরাইটিক যেটা আছে তার ম্যাক্সিমাম আমি যদি করোশন রেজিস্ট্যান্স ইনডিউস করতে পারি, দ্যাট ইজ সুপার ফেরাইটিক। কিভাবে করা যেতে পারে? কার্বন পার্সেন্টেজ অ্যাজ মিনিমাম অ্যাজ পসিবল। ফেরাইটিক মানে কিন্তু পারলাইট এসে যাবে, কিন্তু মনে রাখবা পারলাইটে কিন্তু এটা আলফা ফেজ, পারলাইট আলফা ফেজ ধরা হয়, আর যেটা ফেরাইট ফেজ, ফেরাইট তো আলফা ফেজ, ঠিক আছে। যদি কার্বন একটু বেশি হয়ে যায় তাহলে এই কার্বনটা যাবে কোথায়?
কি তৈরি করবে? কার্বাইড Fe3C তৈরি করবে। সে কি করবে? অথবা কি তৈরি করবে? কি তৈরি করবে? এই কার্বাইডটা স্যার পারলাইটই ফর্ম করবে। M23C6 ফেরাইটিক স্টেনলেস স্টিলে সাধারণত নিকেল দেওয়া হয় না, দিলেও খুব কম দেওয়া হয়। তাহলে কি কার্বাইড আসতে পারে? M23C6 ক্রোমিয়াম রিচ কার্বাইড। আমি যদি ক্রোমিয়াম রিচ কার্বাইড তৈরি করতে না দেই, তাহলে আমার কি করতে হবে? তাহলে আমার কার্বন কমাই দিতে হবে। কার্বন যদি কমাই দিতে পারি, তাহলে কার্বাইড হবে না, M23C6 তৈরি হবে না। তাহলে ক্রোমিয়াম যা ছিল সেই সমস্ত ক্রোমিয়াম ওই স্ট্রাকচারটাকে বাঁচানোর জন্য চেষ্টা করবে। দ্যাট ইজ সুপার ফেরাইটিক স্টেনলেস স্টিল। অনেকভাবে তুমি করতে পারো। জি স্যার। আর আরেকটা প্রশ্ন ছিল যে যে মার্টেনসাইটকে যখন স্ট্রেন ইনডিউসড করে জেনারেট করা হয় তখন এর করোশন রেজিস্ট্যান্স বেড়ে যায়, এরকম কি কথা একটা বলেছিলেন? হ্যাঁ, করোশন রেজিস্ট্যান্স বেড়ে যাবে, করোশন রেজিস্ট্যান্স কমে যাবে, বাড়বে না। সেটা হচ্ছে বলেছিলাম যে অস্টেনাইট স্টেনলেস স্টিল ভেরি ভেরি হাইলি করোশন রেজিস্ট্যান্ট, কিন্তু এমন কিছু অ্যাপ্লিকেশন আছে শুধু তার করোশন রেজিস্ট্যান্ট না, আমার কিছু একটু স্ট্রেংথ হাই দরকার। কিছু লোড ক্যারিং অ্যাপ্লিকেশনে, লোড বিয়ারিং অ্যাপ্লিকেশনে যদি আমার অস্টেনাইট স্টেনলেস স্টিল ব্যবহার করার প্রয়োজন হয়, তখন সেই ক্ষেত্রে অল্প অস্টেনাইট স্টেনলেস স্টিলের থিকনেস দিয়ে আমি লোড বেয়ার করতে পারি না, যেহেতু সেটা অনেক সফট হয়ে থাকে। কিন্তু আমি যদি বুদ্ধি করে একটু মার্টেনসাইটের ভিতরে অথবা একটু বেইনাইট যদি তৈরি করে নিয়ে আসতে পারি, তাহলে সেটা স্ট্রেংথ অনেক বেড়ে যাবে। করোশন রেজিস্ট্যান্স তো থাকবেই, কিছুটা কমবে, নো ডাউট, কিছুটা কমে যাবে, বাট তারপরও সেটা ফেরাইটের চেয়েও অনেক বেশি বেশি করোশন রেজিস্ট্যান্ট থাকবে, মাঝখান দিয়ে স্ট্রং হবে। জি স্যার, বুঝলাম। এটা হচ্ছে স্ট্রেন ইনডিউসড কাহিনী, এটা অন্য কোনো কারণে করা হবে না। ঠিক আছে? ওকে স্যার। ওকে। Recording